আপনারা জানেন কিছুদিন আগে বাংলাদেশ হুমকি দিয়েছিল যে তারা কয়েক দিনের মধ্যে ভারতের বেশ কিছু রাজ্য দখল করবে। তার মধ্যে আমাদের ত্রিপুরা রাজ্যও ছিল এবং আখাউড়া চেকপোস্ট পর্যন্ত তাদের লং মার্চ আমরা দেখেছি। কিন্তু প্রশ্ন হচ্ছে যে বাংলাদেশে যে সংখ্যালঘুদের উপর আক্রমণের ঘটনার প্রতিবাদ ভারতে হচ্ছে, সেই সংখ্যালঘুরা একটা সময় এই ত্রিপুরা রাজ্যের অংশে ছিলেন, বা সেই সকল সংখ্যালঘুরা অর্থাৎ হিন্দুদেরকে হয়তো বা এই বর্তমান পরিস্থিতির হাত থেকে রক্ষা করা যেতে পারত। কিভাবে, তার কি তথ্য রয়েছে বা কিসের ভিত্তিতে আমরা এই কথাটা বলছি সেটা আমরা জানবো। তার পাশাপাশি বাংলাদেশে বর্তমানে সংখ্যালঘু আক্রমণ এবং ভবিষ্যতে আর কি কি ঘটতে পারে, এবং ত্রিপুরা যেহেতু তিন দিক দিয়েই বাংলাদেশের সাথে তার সীমান্ত শেয়ার করছে, অর্থাৎ তিন দিকে ঘেরা আমাদের ত্রিপুরা রাজ্য বাংলাদেশ দিয়ে, তার জন্য ত্রিপুরা একটা সেন্সিটিভ জায়গায় দাঁড়িয়ে আছে। তো আগামী দিনে ত্রিপুরা রাজ্যে কি প্রভাব পড়তে পারে সেই সবকটা বিষয় নিয়ে আমরা আলোচনা করব। আমাদের সাথে রয়েছেন একজন বিশিষ্ট ব্যক্তি, আমাদের সাথে রয়েছেন রাজনৈতিক বিশ্লেষক তথা বিশেষ করে বর্তমানে আমাদের ত্রিপুরার রাজপরিবার থেকে শুরু করে ত্রিপুরা রাজ্যের ইতিহাস নিয়ে যিনি চর্চা করেন, ননীগোপাল দেবনাথ মহোদয় আমাদের সাথে রয়েছেন আমাদের স্টুডিওতে। অনেক অনেক স্বাগত জানাচ্ছি সোশ্যাল বাংলায়। আপনাদেরকে ধন্যবাদ। আপনি তো নিশ্চয়ই শুনলেন যে 3 দিনের মধ্যে কলকাতা দখল করবে বাংলাদেশিরা, তারপর লং মার্চ তারা করলো আখাউড়া সীমান্তে। এটাকে অনেকটা ভারতীয়রা একটা হাস্য কৌতুকের মধ্যেই দেখেছে। এই যে বাংলাদেশিদের হুমকি কিংবা তাদের যে এই একটা শক্তি তারা প্রদর্শন করতে চাইছে, কিসের ভিত্তিতে মনে করেন? অ্যাকচুয়ালি বাংলাদেশে বর্তমানে যা চলছে সেটা মানে বর্তমান সময়ের প্রেক্ষাপটে যে আপনি বলেন তার পরিকল্পনা অনেক আগে। আমাদের যখন দেশ ভাগ হয় ওই সময় থেকেই কি করে এই টোটাল মানে সম্পূর্ণ যে এরিয়াটা যা ত্রিপুরা সহ যে জায়গাটা আমাদের দখলকৃত আছে বাংলাদেশের, এই মানে বা বর্তমান ত্রিপুরাই বলেন, সেটা ওই সময় পাকিস্তানের মানে দখলে নিয়ে যাওয়ার অর্থাৎ পাকিস্তানের অন্তর্ভুক্ত করার একটা পরিকল্পনা ছিল। যে কোনোভাবে হোক আমরা সবটা রক্ষা করতে পারিনি। আমাদের পার্বত্য ত্রিপুরা যা বর্তমানে এখন ভারতের অন্তর্ভুক্ত তা শুধু মানে আমরা রক্ষা করতে পেরেছি, আর একটা বিশাল অংশ সেটা কিন্তু আমরা ওই সময়ে দেশভাগের সময় আমরা রক্ষা করতে পারিনি, তা বাংলাদেশের বা পূর্ব পাকিস্তানের আন্ডারে চলে গেছে। ওই সময় থেকে একটা মৌলবাদী শক্তি খুব সক্রিয় হয়ে রয়েছে, যে কোনোভাবেই হোক একটা বিশাল একটা লং এজেন্ডা, যে কোনোভাবেই হোক এই অঞ্চলগুলোকে দখল করতে লাগে। তো যদি দখল করতে হয়, এখানে ইন্টারন্যাশনাল রুলস রয়েছে, ন্যাশনাল রুলস রয়েছে, দুটো দেশ রয়েছে। তো এটাকে করতে গেলে অনেক রকমের প্ল্যানিং দরকার। একটা বড় প্ল্যানিং হলো যে ওই দেশের মানে যে অংশটা এখনো পুরো পাকিস্তান বা পাকিস্তানি মৌলবাদী শক্তির হাতে যেতে পারেনি, সেই অংশে তাদের লোক ঢুকিয়ে দেওয়া। যেমন আপনারা সবাই জানবেন, একসময় এই ত্রিপুরা রাজ্যে বাংলাদেশ থেকে হিন্দুরা পলায়ন করে এসছে। আমরা এটা শুনতে পাই, বলি হ্যাঁ, যে ওই মানে ত্রিপুরার এক জায়গা থেকে এক জায়গায় এসছে। আবার যদি দেখেন এখন হিন্দুরা না যতটুকু আসে তার থেকে বেশি অন্য সম্প্রদায়ের দ্বারা বেশি আসছে। এর পিছনে কারণটা কি? এর পিছনে কারণটা হলো এই যে 7 সিস্টার, এই 7 সিস্টারের মধ্যে যে কোনো ভাবে হোক এই মৌলবাদী শক্তিটাকে বাড়িয়ে দেওয়া। এই মৌলবাদী শক্তিটা যদি বেড়ে যায় তাহলে বিদেশি একটা শক্তি তারাও এখানে মৌলবাদীরা প্রখর, যেমন আজকে বাংলাদেশের যে অবস্থা সেটা সম্পূর্ণ মৌলবাদীদের কারণে। মৌলবাদীরা চায় সেই ইরাক ইরানের মতন সেখানে একটা এরকম একটা শাসন চালাতে, এবং সেই শাসনের লোকজন যদি আমরা এখানে অলরেডি যেহেতু বাংলাদেশ ক্যাপচার, বাংলাদেশে মানে 46% হিন্দু থেকে সেটা এখন এসে 7 to 8% এসে ঠেকেছে। তো এখন একটা বিশাল সুযোগ, এই সংখ্যাটাকে এখন যদি এই নর্থ ইস্টে ত্রিপুরা থেকে শুরু করে এইদিকে বাড়ানো যায় আস্তে আস্তে, কারণ ভারতের যে সংবিধান, ভারতের যে মানে ভোট কেন্দ্রিক যে গণতন্ত্র, আমাদের যে গণতন্ত্রটা সেটা কিন্তু রাজনৈতিক মানে ভোট কেন্দ্রিক, মানে ভোটের মাধ্যমে আপনি পলিসি পরিবর্তন করতে পারবেন, সংবিধান পরিবর্তন করতে পারবেন, অ্যামেন্ডমেন্ট করতে পারবেন। তো এটা ওনারা বুঝে গেছে, মৌলবাদী শক্তি বুঝে গেছে বলে এখানে মৌলবাদী শক্তিদের একটা বিশাল প্রভাব রয়েছে বলে ওনারা কথা বলতে পারেন যে কোনো সময় আমরা ভারতকে দখল করতে পারবো। পাশাপাশি ভারতকে একটা চাপে রাখা, ভারত যেন ওইদিকে নজর না দেয়, তাদের যে হারানো অংশটা সেটা যেন ফিরিয়ে আনতে নজর না দেয়, এই আর কি। এই যে আপনি হারানো অংশের কথা বলছেন, এবং যখন ভারত স্বাধীন হয়েছিল সেই সময় আমরা শুনেছি বিভিন্ন জায়গায় বা আমরা যখন পড়ি বিষয়গুলি তখন দেখা যায়
যে মহারাজা বীর বিক্রম কিশোরের মৃত্যু এবং হঠাৎ করেই মহারানী কাঞ্চনপ্রভা দেবীর সেখানে সক্রিয় ভূমিকা পালন করা, তার মধ্যে কোথাও কি কোনো খামতি থেকে গেছে বা সেই বিষয়গুলিকে দেখার? ডেফিনেটলি বিশাল বড় অন্যায় হয়েছে আমাদের এই এলাকার জনগণের সাথে, এই এলাকার বিশেষ করে হিন্দু জনগণের সাথে। এটা বিশাল বড় অন্যায়, কারণ ভারত যখন ভাগ হয় মূলত ভাগের যে বিষয়টা ছিল সেটা হলো হিন্দু আর মুসলিম। ভারতবর্ষ ভাগের সময় 3টা প্রপোজাল রাখা হয় দেশীয় রাজ্যদের কাছে, মানে যেমন ত্রিপুরা একটা দেশীয় রাজ্যের রাজার আন্ডারে ছিল। 3টা প্রপোজাল, একটা প্রপোজাল ছিল তোমরা হয় ইন্ডিয়া বা ভারত বা হিন্দুস্তানের সাথে তোমরা মার্চ করো, অথবা তোমরা পাকিস্তানের সাথে মার্চ করো, অথবা তোমরা নিজেরা স্বাধীন রাষ্ট্র তৈরি করো। এই ক্ষেত্রে ত্রিপুরার তৎকালীন সময়ে যিনি রাজা ছিলেন বীর বিক্রম, উনি 3-4 মাস আগে ডিক্লেয়ার করেছিলেন যে আমরা ভারতের সাথে মার্চ করব, আমরা ভারতের অন্তর্ভুক্তি আমরা যাব। তো এই ক্ষেত্রে উনি হঠাৎ করে উনি মারা গেলেন। তার পিছনে ডেফিনেটলি যারা বিরোধী শক্তি, যারা পাকিস্তানের সাথে ত্রিপুরাটাকে মার্চ করতে চাইছিলেন, তাদের একটা ষড়যন্ত্র তো রয়েছেই। কিন্তু তারপরে যারা রাজ পরিবারে যারা বুদ্ধিদাতা, যারা তারপরে যারা দায়িত্ব ছিল, তাদের অবশ্যই এই ক্ষেত্রে তাদের দূরদৃষ্টিতার অভাব রয়েছে যে আমার যে জনগণ, যাদের ট্যাক্স দিয়ে আমি পুরো রাজ্যটাকে চালিয়েছি, আমার যে জনগণরা ওইখানে পড়ে আছে, যারা সারা জীবন ত্রিপুরার রাজাকেই তাদের শাসক হিসাবে মানত, যাদের দলিলপত্র সব কিছু ত্রিপুরার নাম লেখা, ত্রিপুরার রাজাদেরকে ট্যাক্স দেওয়া, হঠাৎ করে তাদেরকে ছেড়ে দিয়ে, অর্থাৎ দিল্লিতে বসে আপনার বাড়ি বিক্রি হয়ে গেল। যে কুমিল্লা, যে সিলেট, যে ব্রাহ্মণবাড়িয়া, যে চট্টগ্রাম, হ্যাঁ, তৎকালীন সময় সোশ্যাল মিডিয়া ছিল না যে খবর, মানুষ তো ভাবতেই পারেনি যে এই অংশটা বাংলাদেশের বা এই অংশটা পূর্ব পাকিস্তানের। কি করে? কারণ আমরা তো এই রাজার আন্ডারে, আমাদের জমিটা যদি রাজা যদি ভারতের সাথে মার্চ করে, তাহলে আমাদেরকে নিয়ে ভারতের সাথে মার্চ করবে। এবার যেহেতু হিন্দুদের জন্য হিন্দুস্তান, এবার এই হিন্দুদেরকে পুনর্বাসন না দিয়ে, তাদের জন্য কোনো সিটিজেনশিপ অ্যাক্ট স্ট্রংলি ওই সময় না রেখে, তাদের জন্য জমি বরাদ্দ না করে, হঠাৎ করে দেশটাকে পুরো জনগণ সহ রাজা শিফটে আসতে পারল। রাজার কাছে অর্থ ছিল, সামর্থ্য ছিল, লোক ছিল, গাড়ি ঘোড়া ছিল, ওনারা আসতে পেরেছেন। কিন্তু জনগণ কি করে আসবে? তার রুটি রোজগার কি হবে? তার বাড়ি, মানে মানুষের দেখুন অন্ন, বস্ত্র, শিক্ষা, বাসস্থান, চিকিৎসা, এই যে 5 ফান্ডামেন্টাল রিকোয়ারমেন্ট, সেই রিকোয়ারমেন্টটা ওই সময় কি করে পূর্ণ হবে? তো মানুষ চাইলেও ওই সময় সঙ্গে সঙ্গে শিফট হতে পারেনি, যেটা রাজা শিফট হয়ে গেছেন। তো এটা আমাদের এই যে অঞ্চলটা, যেটা মেঘনা নদীর পূর্ব পার, আই এম রিপিট এগেইন, যে মেঘনা নদীর পূর্ব পার, যা কুশিয়ারা হয়ে অর্থাৎ মৌলভীবাজার, আমাদের কি বলে শ্রীমঙ্গল এবং বাংলাদেশে রয়েছে, এবং এদিকে ব্রাহ্মণবাড়িয়া, কুমিল্লা থেকে শুরু করে ইভেন চট্টগ্রাম, নোয়াখালী পর্যন্ত। মানে চট্টগ্রাম বলতে এখানে দেখেন রাজ পরিবারের একটা খুব লজ্জাজনক বিষয়, বর্তমান রাজ পরিবারের সদস্য প্রদ্যুৎ কিশোরী সেটা জানে না কি করে। সে কি করে শুধু পার্বত্য চট্টগ্রামটা দাবি করে। উনি কি করে শুধু বলে যে পার্বত্য চট্টগ্রাম, চট্টগ্রাম মানে দুটো চট্টগ্রাম, একটা হলো পার্বত্য, একটা হলো সমতল। পার্বত্য চট্টগ্রামটা হলো সম্পূর্ণভাবে মানে কি বলবো, মানে পাহাড়িরা থাকছেন, আর সমতল চট্টগ্রাম যেটা, সেটাতে মানে সমুদ্রের সঙ্গে রয়েছে বিশাল অংশ, যা আমাদের জন্য ট্রান্সপোর্টেশনের জন্য আমাদের খুব দরকার। তার পাশাপাশি এখানে 21 লক্ষ বাঙালিরা রয়েছেন। আপনি আজকে নেট সার্চ করুন, 21 লক্ষ হিন্দু বাঙালিরা রয়েছেন। ওই অংশটা ছাড়া কি করে শুধু পার্বত্য চট্টগ্রাম নিয়ে দাবি করা হয়? এই অংশের জনগণগুলোর সাথে, এবং আমাদের সিলেটে ভুটাভুটিতে শ্রীমঙ্গল বা ওই যে মৌলভীবাজার ওই সময় জয়লাভ করে। আর ভুটাভুটির মাধ্যমে জমি বন্টন হয় না, ভুটাভুটির মাধ্যমে মত বিনিময় হয়, রাজনৈতিক ক্ষমতার হস্তান্তর হয়, রাজনৈতিক শক্তিকে, একটা শক্তিকে সুযোগ দেওয়া হয় শাসন করার জন্য। কিন্তু জমি কোনোদিন আপনি মানে আমাদের যে যে জমি জমার যে পার্টিশন হয় বা বন্টন হয়, বাড়িঘরের যে আমরা যে নিজেদের মধ্যে ভাগাভাগি করি, আমরা কোনোদিনই ভুটাভুটির মাধ্যমে আমাদের মানে কোর্টের মাধ্যমে মামলা ইয়ে হয় না, নিষ্পত্তি হয় না। তো ওই সময় এটাও একটা ভুল সিদ্ধান্ত যে জমিটা, রাজ্যটা, অংশটা, জায়গাটা বা এরিয়াটা বা ওই অংশের লোকজনের ভাগ্য ওই ভোটাভুটির মাধ্যমে নির্ধারণ হতে পারে না। যদি 49% ভোট যদি হিন্দুদের পক্ষে আসে আর 51% ভোট যদি পাকিস্তানের পক্ষে আসে, তাহলে কি এই 2% ভোটের জন্য 49% লোকের ভবিষ্যৎকে আমরা বিপদে ফেলে দেব? আজকে যে বাংলাদেশে যে অন্যায়টা হয়েছে, যে কষ্টটা পাচ্ছে, আপনি ভাবুন, প্রত্যেক দিন জবাই করা হচ্ছে কোনো না কোনোভাবে। প্রত্যেক দিন মানুষের, কোনো মা মেয়ের সিকিউরিটি নেই, কোনো ব্যবসায়িকের সিকিউরিটি নেই, কোনো চাকরিওয়ালার সিকিউরিটি নেই, কোনো মানুষের জমির সিকিউরিটি নেই। এই যে একটা বড় অন্যায়, তা কীরকম খামারের আমরা যে দেখবেন না, খোয়ারের মধ্যে যে আমরা মানে হাঁস মুরগি পালন করি, এই হাঁস মুরগি অর্থাৎ অতীত আসলে দেখবেন মুরগিটাকে বা ইয়াটাকে মানে হাঁসটাকে এনে বের করে কেটে রান্না করে খাওয়ানো হয়। তো ওই বর্তমান যে মানে বাংলাদেশ যা পূর্ব পাকিস্তান, ওইখানে হিন্দুদের অবস্থা হলো খোয়ারের মানে মুরগি ছানার মতন, যে কোনো সময় ওদেরকে বের করে এবং কাটা হয়, মারা হয়, ওদের সম্পত্তি দখল করা হয়। এই অন্যায়টাকে দূর করার এক মুখ্যম সময়
আমরা আমরা ইতিহাস কি করে ভুলে যাই? আমাদের ইতিহাসটা কি ছিল? আমাদের এই অঞ্চলটা আমাদের ত্রিপুরা রাজ্যের ভূমি। সুতরাং ত্রিপুরা অর্ধেকটা অংশ কোন এই যে 565টা যে প্রিন্সলি স্টেট দেশীয় রাজ্য, এই দেশীয় রাজ্যের মধ্যে এমন একটা রাজ্য দেখাক যে রাজ্যের অর্ধেকটা অংশ পাকিস্তানে গেছে, যে রাজ্যের অর্ধেকটা অংশ মানে হিন্দুস্তানে এসছে। একটা রাজ্য না, ত্রিপুরার ক্ষেত্রে সে অন্যায়টা হবে কেন? এই রাজ পরিবারের মাত্র একজন মাত্র মানে যিনি সৎ ব্যক্তি, তিনি হলেন মহারাজকুমার সহদেব দেব বর্মন। উনি 1992-তে পরিষ্কারভাবে ওনার এক লেখাতে বলেছেন, যদি কাশ্মীরের পিওকে আমাদের ভারতের অংশ হয় হরি সিংয়ের স্টেটমেন্ট অনুসারে, তাহলে চাকলা রসুনাবাদ বলতে এই যে কুমিল্লা, ব্রাহ্মণবাড়িয়া, সিলেট, মানে শ্রীমঙ্গল, মৌলভীবাজার অ্যান্ড আমাদের কি বলবো নোয়াখালী অ্যান্ড চট্টগ্রাম, এই সবটা অংশ আমাদের ত্রিপুরার, ভারতের। যদি আমরা এই দাবিতে আসি, তো তাদেরকে পুনর্বাসন না দিয়ে দেশটাকে আলাদা করে রেখে দেওয়া এবং অত্যাচারটা চোখের সামনে সহ্য করা, আমাদের কাছে সব তথ্য রয়েছে ভারতের কাছে কতটা প্রতিদিন প্রতিটা মানুষের উপর অত্যাচার আসছে ওই অঞ্চলে। ওই দেশের জনগণকে যদি রক্ষা না করি, তাহলে রক্ষাটা করবে কে? আমরা হিন্দু বলে চিৎকার করছি, আমরা সনাতনী বলে চিৎকার করছি, কিন্তু ওনাদের বিপদের পাশে আমরা থাকতে পারছি না। যেমনটা হচ্ছে গন্ডাছড়ার মানুষদের সাথে, তেমনটা হচ্ছে আমাদের পার্বত্য চট্টগ্রাম থেকে কি বলবো একদম সিলেট পর্যন্ত আমাদের যে শ্রীমঙ্গল, চাকলা রসুন অংশগুলোর সাথে একজন সাধু মানুষ চিন্ময় প্রভু, উনি প্রতিবাদ করেছেন এবং গণতান্ত্রিকভাবে আইন শৃঙ্খলা মেনে শান্তিপূর্ণভাবে। উনার উপরে কী ধরনের টর্চার, কে না কে কাকে, কোন উকিলকে কে না কে মেরেছে, এটা এই মামলাটা পুরো উনার উপর চাপিয়ে দেওয়া হয়েছে। সেটা অন্যায়, সেটা একটা মানে স্বৈরাচারী অটোক্রেসি। এটা বেশি দিন চলতে পারে না। পুরো বিশ্বের সব রাষ্ট্র এর চরম প্রতিবাদ করা দরকার এবং যে কোনোভাবে হোক চিন্ময় প্রভুকে উদ্ধার করা, পাশাপাশি এই অঞ্চলগুলোকে চিরতরে ওই অঞ্চলের সমস্যা মানুষের সমাধান করার জন্য চিরতরে জন্য এটাকে ডিভাইড করে ওই অঞ্চলটাকে ভারতের অন্তর্ভুক্ত করানো। আলাদা রাষ্ট্র হোক, ত্রিপুরার সাথে মিশুক, তাতে কোনো আসা যায় না, কিন্তু মানুষগুলোর তো দুঃখ দূর হবে, মানুষগুলো তো বাঁচবে। আমরা একজন মানুষ হয়ে আরেকজন মানুষের কষ্ট দেখবো না, একজন সনাতনী আরেকজন সনাতনীর কষ্ট বুঝবো না, সেটা তো হতে পারে না। আপনি কি মনে করেন, আপনি যে চাকলা রসুনাবাদের কথা বলছেন, এই পিওকের দাবিটা, বা আমরা আমাদের বর্তমান যিনি গৃহমন্ত্রী রয়েছেন ওনার মুখ থেকেও বহুবার শুনেছি যে পিওকে আমরা আমাদের করে ছাড়ব, তো এই পিওকে এবং এই চাকলা রসুনাবাদ, পিওকে দখল করা সহজ হবে নাকি চাকলা রসুনাবাদটা ভারতের দখল করা সহজ হবে? ডেফিনেটলি চাকলা রসুনাবাদ দখল করা সহজ হবে। কারণ কেন দেখেন, পিওকেতে একসময় এটা হয়তোবা হরি সিংয়ের রাজ্য ছিল, কিন্তু ওইখানের একজনও সনাতনী বর্তমানে নেই। আপনি 0.1% জনগণও সনাতনী নেই। তো যদি আপনি ওই অঞ্চলটা আনেনও, আমাদের দেশের কি লাভ হবে? আমরা তো সেই আবার অস্থিরতায় পড়বো, সেই টেরোরিজমের আন্ডারে পড়বো, সেই শক্ত মৌলবাদীদের মানে খপ্পরে পড়বো, যারা আমাদেরকে প্রতিনিয়ত বিপদে ফেলবে। আমাদের ট্যাক্স রেভিনিউ, আমাদের বর্ডার সিকিউরিটি থেকে শুরু করে যত রকমের মানে জেনারেল অ্যাডমিনিস্ট্রেশন রয়েছে, জেনারেল ফেসিলিটি রয়েছে, জেনারেল স্কিম রয়েছে গভর্নমেন্টের, সবগুলো টাকা ওই অঞ্চলে খরচ হবে। বাট বেনিফিট কী হবে? আমাদের তো মানে আভ্যন্তরীণ সংকট হয়ে যাবে, গৃহযুদ্ধ তৈরি হয়ে যাবে। কিন্তু ওই যে অঞ্চলগুলো চাকলা রসুনাবাদের রয়েছে, সেই অঞ্চলে যে বাংলাদেশে আনঅফিসিয়ালি 3 কোটি হিন্দু রয়েছে। আমাদের এই ত্রিপুরার যে অংশগুলোতে, সেখানে মোটামুটি আপনি ধরতে পারেন 1 কোটি হিন্দু রয়েছে, 1 কোটি সনাতনী রয়েছে। তো যেহেতু ভারতবর্ষ এখনও তো মানে টোটাল পাকিস্তান বাংলাদেশ মিলে তো একটা অখণ্ড রাষ্ট্র এখনই তৈরি হচ্ছে না, যেহেতু আমাদের হিন্দুস্তান এটা আমাদের সনাতনীদের বাসভূমি। তো সুতরাং সনাতনীরা ওনারা ভালো থাকুক, ওই মৌলবাদী আছে বা যারা অন্যরা আছে তারা ভালো থাকুক, সুস্থ থাকুক, আমাদের কিছু আসা যায় না, কিন্তু আমাদের জনগণকে কষ্ট দিয়ে না। তো তার জন্য পিওকে থেকে অনেক অনেক বেশি সহজ এবং মানে কি বলবো যুক্তিসঙ্গত এবং অন্যায়ের প্রতি যে অবিচার বলেন সেটার মানে সমস্যার সমাধান হবে যদি আমরা চট্টগ্রাম, কুমিল্লা এবং শ্রীমঙ্গল এই অঞ্চলটাকে আমরা ভারতের সাথে মার্চ করি। এবং সেটা মার্চ করার অনেক স্কোপ রয়েছে, কিন্তু দুর্ভাগ্য আমাদের এই অঞ্চলের রাজনৈতিক নেতারা কিছু বলে না, কোনো দাবি তোলে না। ওনারা যদি গদি চলে যায়, ওনারা যদি ভোট নষ্ট হয়ে যায়, এই ভোট কেন্দ্রিক না, ওনারা আজকে না কালকে মরবে রাজনৈতিক নেতারা। কিন্তু ওনাদের মনে রাখতে হবে আমি মৃত্যুর আগে আমি এমন কিছু কাজ করে যাব যেন আমাকে 1000 বছর ধরে মনে রাখে। যেমন নেতাজি সুভাষচন্দ্র বসুকে মনে রেখেছে, যেমন শ্যামাপ্রসাদ মুখার্জিকে মনে রেখেছে। কেন? ওনারা আত্মত্যাগ করেছেন, জীবন দিয়েছেন। রাজনীতি ইজ নট ফর এনজয়িং দ্য পাওয়ার, নট এনজয়িং দ্য মানি, নট ইনক্রিজ আওয়ার ওন ফান্ড, ওন পকেট। ইট ইজ ডেফিনেটলি মানে সার্ভিস টু হিউম্যানিটি, সার্ভিস টু দ্য জেনারেল পিপল অ্যান্ড সার্ভিস টু দ্য নেশন। তো
তো এই ক্ষেত্রে আমি রাজনৈতিক ক্ষমতা যেহেতু আমার একটা বক্তব্যতে যদি জনগণের কাজে আসে, সুতরাং আমি হাজারবার চিৎকার করব যে আমার এই অঞ্চলের জনগণের জন্য জনগণকে রক্ষা করা হোক। যে কোনোভাবে আমরা রাজনীতি করি, দলাদলি করি, আমরা ধর্ম নিয়ে ভেদাভেদ যাই কিছু করি, কিন্তু এখন না, বিপদের সময় আমরা এগুলো করব না। এটি আমাদের উচিত। রাজপরিবারের সদস্য প্রদ্যুৎ কিশোরকে একদম চরমভাবে এই মেসেজটা পৌঁছে দেওয়া দরকার যে এখন রাজনীতির সময় না, এখন দলাদলি জাতপাতের সময় না, এখন তিপ্রাসা আর বাঙালি করার সময় না। এখন হলো আমাদের যে ত্রিপুরার, যে আমার বাবার যদি জমি যদি পড়ে থাকে, ডেফিনেটলি আমি কোর্টে মামলা করে হলো এটা আনবো। তো এই রাজপরিবার কে? ওনার দাদু, ওনার বাবা বা তার উপরে কেউ, তো ওনাদের জমি না। ওই সময় যদি রাজার, যদি আমি যদি ধরি, রাজাদের একটাই তন্ত্র ছিল না তখন, তো ওই সময় তাহলে উনি কেন এটার জন্য ফাইট করবেন না? উনি ফাইট করলে ওনার ভোট চলে যাবে, ওনার ক্ষমতা থাকবে না, উনি পাওয়ারে আসবেন না, উনি মুখ্যমন্ত্রী হবেন না, উনি কি বলে মানে ওনার ইচ্ছা মতো পলিটিক্যাল পার্টি তৈরি হবে না। এই জন্যই তো এটা সময় এখন না, আমাদের সুযোগ রয়েছে। আমি মনে করি বাঙালি অংশের জনগণ থেকে শুরু করে সবাই ওনাকে মাথায় তুলে রাখতো। যদি উনি চাকলা, রোশনাবাদ, কুমিল্লা থেকে শুরু করে একদম চট্টগ্রাম থেকে শুরু করে একদম শ্রীমঙ্গল পর্যন্ত যে অঞ্চলটা, যা আমাদের মানে সব দিক থেকে প্রমাণিত ঐতিহাসিকভাবে, আমাদের আর্কিওলজিক্যাল সাইডে, আমাদের ডকুমেন্টেশনে, সব দিকে প্রমাণিত এটা আমাদের ভূমি, তাহলে বাঙালিরাও ওনাকে মাথায় তুলে ওনাকে রাজ ক্ষমতায় বসাতো। এবং ত্রিপুরার যে রাজারা শাসন করেছেন তারাও নিশ্চয়ই কর সবার থেকে সমানভাবেই নিয়েছেন, বা সেই সময় দাঁড়িয়ে যদি আমরা দেখি যে রাজা প্রজাদের, সেখানে প্রজা পার্বত্য অঞ্চলে থাকছেন না সমতলে, সেটার কোনো দ্বিধা ছিল না। না, অ্যাকচুয়ালি দেখুন, মানে যে কোনো রাজ্য বা শাসন চালাতে গেলে রাজার একটা বিরাট বড় একটা রেভিনিউ দরকার, ফান্ড দরকার। ফান্ড ছাড়া চলে না, কারণ তার দৈনন্দিন কাজকর্ম, তার যে নানান ধরনের মানে রোড মেনটেন্যান্স থেকে শুরু করে নানান নিউ প্রজেক্ট। তো ওই সময়ে আমাদের পার্বত্য চট্টগ্রামে সামান্য কিছু ট্যাক্স পাওয়া যেত, যেমন আপনার হাতি বিক্রি করে, অর্থাৎ হাতি পাঠিয়ে, মানে ভারতের অন্যান্য যারা নবাব বা ইংরেজ ব্রিটিশ ছিল তাদেরকে হাতি পাঠানো হতো, ওইখান থেকে একটা ট্যাক্স পেতো, বা ওদেরকে এটা নজরানাই বলতে পারে, নিজের শাসনটাকে ধরে রাখার জন্য, বিপদ যেন না পড়ে, ওনারা যেন যে কোনো সময় আগ্রাসন না করে। আরেকটা হলো বনজ সম্পদ, আর অল্প কিছু মানে এই যে কী বল ঘর চুক্তি ট্যাক্স। ঘর চুক্তি বলতে মানে দেখুন, যারা ওইখানে জুম চাষ করে, যারা শিফটিং কালে, তাদের তো কোনো ঘরবাড়ির সিকিউরিটি থাকে না, মানে আজকে ধরনের এই সেশনে তাদের বা এই সিজনে তাদের এখানে রয়েছে, পরের সিজনই তারা অন্য কোথাও গিয়ে বাড়ি করছে, তো ট্যাক্সটা যাবে কার থেকে? দোজ ওয়ার পার্মানেন্ট ইন এভিডেন্স, যারা স্থায়ী বাসিন্দা। তো স্থায়ী বাসিন্দা বলতে এই সমতল অঞ্চলটাই ছিল, তারা কৃষিকাজ করতো, তাদের বাড়ি ছিল, তাদের স্থাপত্য ছিল, মানে গোয়াল ছিল। তো এতে কী হতো, এই অঞ্চলে যে বিশাল পরিমাণ ট্যাক্স, আমাদের কাছে সেই রেকর্ড রয়েছে যে ওই অঞ্চলে কত ট্যাক্স কালেকশন হতো তৎকালীন সময়ে, প্রায় 5 লক্ষ টাকার উপরে। রাধাকিশোর মানিক্য যখন বাড়িটা বানান তখন উনি ব্যাংক থেকে লোন নিয়ে বানান এই যে রাজভবন, যা উজ্জয়ন্ত আমাদের যে প্রাসাদ যেটা, তো এটা কিন্তু এই মানে সমতলের ট্যাক্স দিয়ে কিন্তু এই ঋণ শোধ করেছেন। এবং রবীন্দ্রনাথ ঠাকুরের সাথে আলোচনা করে উনি বলেছিলেন, না তুমি বিদেশি ব্যাংক থেকে নেবে না, দেশীয় ব্যাংক থেকে টাকা নাও। হ্যাঁ, তো উনি কিন্তু এই ট্যাক্স দিয়ে, মানে 2 বছর লেগেছে এই ট্যাক্সটা মানে ওনাকে ঋণ শোধ করতে, মানে পরপর 2বারের ট্যাক্স দিয়ে। তো এখন যেই লোকেদের অঞ্চলের ট্যাক্সে আমার রাজ্য লালিত পালিত হয়েছে, সুজলা সুফলা ছিল, উনাদেরকে রক্ষা না করে আমি ওনাদেরকে সাইড করে দিলাম। কেন? এখন এটা সেন্ট্রাল দিল্লি থেকে চালাবে, এখন ট্যাক্স নিয়ে আমার হেডেক নেই, এখন ট্যাক্স কালেকশন আমার হেডেক নেই, এখন এটা পুরো চালাবে দিল্লি থেকে। দেখুন, আজ পর্যন্ত ভারতের স্বাধীনতা লাভ করেছে 1947, আজকে হলো 2024, আপনি মোটামুটি ধরতে পারেন প্রায় 77 বছর। এই 77 বছরে ত্রিপুরার নিজের ইনকাম নিজে করে না, ত্রিপুরার নিজস্ব ইনকামে ত্রিপুরা রাজ্যটা চলে না। ত্রিপুরার সাথে সেন্ট্রাল গভর্নমেন্টের যে মানে কন্ট্রাক্ট বা যে চুক্তি বা ভারতের সংবিধান অনুসারে যে অনুদান পায় সেটা হলো 1:9। ত্রিপুরা যদি 1 টাকা রোজগার করে সেন্ট্রাল তাকে 9 টাকা দেবে, ত্রিপুরা যদি 10 টাকা রোজগার করে সেন্ট্রাল তাকে 90 টাকা দেবে। এই রেশিওতেই ত্রিপুরা চলছে। এই রাবার থেকে ট্যাক্স কালেকশনের আগে পর্যন্ত ত্রিপুরার অবস্থা খুবই শোচনীয় ছিল। এখন ধরুন হয়তো বা 2,000-3,000 কোটি টাকা বছরে হয়, কিন্তু ত্রিপুরার দরকারও লাগে 22 থেকে 23,000 কোটি বা 25,000 কোটি টাকা। তো বাকি সবটা টাকাই তো সেন্ট্রাল থেকে আসে। তো রাজ পরিবারের সময় তো আর সেন্ট্রাল থেকে কোনো টাকা আসতো না, নিজের রাজ্য দিয়ে চলতো। তখন তারা সমতলটাকে খুব এনজয় করেছে। আপনি অবাক হবেন, যখন বীরচন্দ্র আর ঈশানচন্দ্র ছেলে যে নবদ্বীপ চন্দ্র, মানে শচীন দেববর্মনের কর্তা, শচীন কর্তা যিনি গ্রেট সিঙ্গার, ওনার বাবার সঙ্গে যে মানে আইনি লড়াই হয়, মানে উনি রাজপরিবার রাজা হবেন না নবদ্বীপ চন্দ্র হবেন না বীরচন্দ্র হবেন, এই সময় একটা প্রস্তাব এসেছিল যে সমতলটাকে আমরা ভাগ করে দিই, দুটো রাজা বানিয়ে দিই,
একটা নবদ্বীপচন্দ্র মানে যে আমাদের শচীন দেববর্মার বাবাকে সমতলের রাজা বানিয়ে দিই, আর ওনাকে পার্বত্য না, উনি আমাদের বীরচন্দ্র মানে এখানের যিনি রাজা ছিলেন ওনারা চরম অবজেকশন দিলেন যে না, এটা হতে পারে না, এটা ভাগ হতে পারে না, আমাদের এক অখণ্ড রাজ্য, এটাকে আমরা আলাদা করতে পারি না। তো এইরকম যদি অবস্থি হয় তাহলে দেশ ভাগের সময় ভাগ করলেনটা কেন? অবশ্যই সেটার মানে ওনারা দায়ী, ওনাদের ম্যানেজমেন্ট দায়ী। এখন রাজা তো এরকম আরও অনেক মারা গেছে, তখন তো রাজ্য ভাগুনি। রাজাকে শুধু বীরবিক্রম মারা গেছেন না, এর আগে তো অনেক রাজারা মারা গেছেন। হ্যাঁ, মানে এই আমরা গত রবীন্দ্রনাথ 4টা রাজা পেয়েছেন জীবিতকালে। তাহলে এই রাজা থাকা অবস্থা দেশ তো ভাগ হয়নি বা খণ্ডিত হয়নি আমাদের রাজ্যটা, তাহলে ওই সময় কেন খণ্ডিত হলো? তাহলে একটা গভীর ষড়যন্ত্র ছিল সনাতনীদের প্রতি বা হিন্দুদের প্রতি, বা বলতে গেলে আপনি বাঙালিদের প্রতি। এই বাঙালিদের যে ষড়যন্ত্রটা সেটারই একটা অংশ। আরেকটা অংশ ছিল দিল্লির যে তৎকালীন যারা শাসক তাদের বাঙালির প্রতি চরম একটা বিদ্বেষ ছিল। সেই বিদ্বেষটা কি, যেন বাঙালিরা ভারতের পার্লামেন্টারি যে শাসন ব্যবস্থা রয়েছে সেখানে যেন ওনারা সংখ্যাগরিষ্ঠ না আসতে পারে সাংসদীয় ক্ষেত্রে। যেমন বাঙালির ওই অঞ্চলটা যদি বাঙালিরা এসে যায় তাহলে ভারতবর্ষে বাঙালিদের মানে যে পার্লামেন্টারি সিট মানে এমপি সিট 120 থেকে 150টা হবে। তো এখন সেই রাজ্য চালাবে, সে বাঙালিরা ভারতবর্ষকে চালাবে। তো এটা কোনোদিন ওই দিল্লির যারা শাসক ছিল তৎকালীন সময় তারা মেনে নিতে পারেনি। এখন বর্তমান শাসকের সেই জেলা চিটা বা সেটা রয়েছে কিনা সেটা ভবিষ্যৎ প্রমাণ করবে। কারণ যদি এত কিছুর পরেও যদি আমরা আমাদের জমি পুনরুদ্ধার না করি তার মানে এটা কি? সেটা মানে আমাদের এই বাঙালিদের প্রতি যে বিদ্বেষ, যা দিল্লির তৎকালীন সময়ে নেতাজি থেকে বা শ্যামাপ্রসাদের প্রতি যে বিদ্বেষটাকে কেন্দ্র করে যে বিদ্বেষটা বাঙালিদের প্রতি তৈরি হয়েছে, নাহলে এতগুলো টুকরো কেন? আপনি দেখুন আমাদের একটা বঙ্গদেশের একটা বিশাল অংশ চলে গেল বাংলাদেশে, আরেকটা বিশাল ছোট্ট অংশ চলে গেল নেপালের ঝাপাতে, একটা অংশ চলে গেল আমাদের আসামে। মায়ানমারের যে রাখাইন যে অঞ্চলটা সেটাও কিন্তু বাংলারই অংশ, সেটা একসময় বাংলারই ছিল, তো মায়ানমারে চলে গেল। তারপরে উড়িষ্যাতে ময়ূরভঞ্জ কেওনঝর বলে একটা বাঙালির সংখ্যাগরিষ্ঠ এখানে রয়েছে। ঝাড়খণ্ডে 43 to 50% কাছাকাছি বাঙালিরা রয়েছে। অনেকগুলো এখানে ডিস্ট্রিক্ট অঞ্চল রয়েছে বাঙালি। তারপরে রয়েছে বিহারে ধানবাদ থেকে শুরু করে এই অঞ্চলে বিশাল অংশ, মানে পূর্ণিয়া পর্যন্ত, আজ থেকে 50-60 বছর আগে যে ইতিহাস লেখা হয়েছে পূর্ণিয়া পর্যন্ত সেটা বাংলার অংশ ধরা হতো। তারপরে আপনার মেঘালয়ে রয়েছে, আমাদের ত্রিপুরাতে রয়েছে। তো এরকম 9-10টা টুকরাতে যদি মানে টুকরো করা হয় একটা রাজ্যকে বা একটা মানে কী বলবো অংশকে, যে বাঙালি যে অখণ্ড যে বেল্ট সেটাকে টুকরো করার পিছনে একটা বড় কারণ কি, তার শক্তিটাকে ডাউন করে দাও। কারণ তারা বিপ্লবী, তাদের অনেক মেধা, বুদ্ধি, শক্তি, সামর্থ্য, অর্থনৈতিক, বেঙ্গলের যে রেভিনিউ তা অন্যান্য সব অঞ্চল থেকে মানে দ্বিগুণ মানে 4 গুণ ছিল। এটাকে নষ্ট করে দেওয়া যায়, রাজনৈতিক ক্ষমতা না দখল করতে পারে, রাজনৈতিক পাওয়ারে না আসতে পারে। কারণ বারবার দেখিয়েছে ভারতের স্বাধীনতার ক্ষেত্রে, ভারতের স্বাধীনতার জন্য 1 নম্বরে যারা ভূমিকায় ছিল, যাদের অবদানেই দেশটা স্বাধীন হয়েছে, যাদের ভয়ে ইংরেজরা পালিয়েছে, সেটা ডেফিনেটলি বাঙালি। এখন আজকের দিনে আমরা দিল্লির কাছে প্রার্থনা করতে হয়, বাঁচান, আমাদেরকে রক্ষা করুন, আমাদেরকে ত্রাণ দিন। আমাদের সেই নেতা করতে পারেনি, সেই রাজনৈতিক দল তৈরি করতে পারেনি। আমাদের মধ্যে কেউ এরকম অ্যাগ্রেসিভ না। সবাই মনে করে আমার সিটটা চলে যাবে, আমার টাকা রোজগারের মানে সোর্সটা চলে যাবে, আমি বেশি দিন পাওয়ারে থাকবো না, আমি রাজকীয় সুখভোগ করতে পারবো না। এরকম করে তো মানে সমাজ মানে রাজনীতিক নেতা মানে কি জনগণের প্রতিনিধি, জনগণের কথা, জনগণের ভবিষ্যৎ 100 বছর পর্যন্ত যেন আমার জনগণের কষ্ট না হয়, একটা রাজনীতিবিদকে চিন্তা করতে হবে। যদি আরও ভালো ভবিষ্যৎ রাজনীতিবিদ হয় তাহলে সে ভাববে না 500 বছর 1000 বছরের জন্য আমি চিন্তা করে যাব, যত কষ্ট, লাঞ্ছনা, বদনাম, অপবাদ হোক না কেন। তো আমাদের ক্ষেত্রে সেটা হয়েছে বা হয়ে চলছে। এখন সেটাকে শুধরানোর একটা বড় সুযোগ, সময়, সবাই মিলে সেটাকে নামতে হবে, সবাই মিলে ঝাঁপিয়ে পড়তে হবে। রাজনৈতিক দলাদলি চিন্তা করে না যে আমাদের সনাতনী হিন্দুরা ওই অংশে রয়েছে, তারা অত্যাচারিত দীর্ঘদিন ধরে, যে কোনো মূল্য তাদেরকে ফিরিয়ে আনা উচিত। এবং যে ভারতবর্ষ পাকিস্তানকে 2 টুকরো করতে পেরেছিল, তাও আবার সেখানে ভারতের অংশ করা হয়নি সেই সময় বাংলাদেশের অংশটাকে। ইন্দিরা গান্ধী তিনি বলেছিলেন যে পরে দেখা যাবে, আমরা একটা আলাদা রাষ্ট্র হিসাবে সেটাকে তৈরি করছি। তো যে ভারত পাকিস্তানকে 2 টুকরো করেছিল, সেই ভারত বর্তমানে তাদের পুরনো ফিরিয়ে সেই জায়গাটাকে ফিরিয়ে আনতে পারবে, সেটা খুব স্বাভাবিক বিষয় যে ফিরিয়ে আনার কথা। কিন্তু আপনি যেটা বললেন যে ত্রিপুরার বিভিন্ন রাজনৈতিক ব্যক্তিত্বরা হয়তো এটা চাইছে না, হয়তো বা সেখানে কোথাও না কোথাও একটা ভোট ব্যাংকের একটা রাজনীতি কাজ করছে। আমরা যেটা দেখতে পেয়েছি যে বেশ কিছু বছর ধরে ত্রিপুরা রাজ্যে যে রাজনীতি হচ্ছে তার মধ্যে একটা অংশ বারবার এটা দাবি করে যে ত্রিপুরার যারা
উপজাতি অংশের মানুষরা রয়েছেন, জনজাতি অংশের মানুষরা রয়েছেন, তারাই একমাত্র বঞ্চিত আছেন, সে বিষয়ে আপনি কতটা একমত? একদমই ভুলে ভরা মানে এই তথ্যটা, সেটা হলো সম্পূর্ণভাবে রাজনীতি করার জন্য। আমি আপনাকে সব রকমভাবে মানে স্ট্যাটিস্টিক্সের রিপোর্ট দিয়ে আপনাদেরকে দেখাতে পারবো, আমরা যদি গত 100 বছরের ইতিহাসে যাই, ওই সময় থাকতে বাঙালিরা সমতল অঞ্চলে থাকতে ভালোবাসে। আর সমতল অঞ্চলটা ছিল সোর্স অফ রেভিনিউ, মানে ওইখানে বারবার করে ধান চাষ হয়। আজ থেকে কয়েক বছর আগেও মানে কার কতটুকু ধানি জমি ছিল তার উপরে নির্ভর করতো তার জমিদারি, তার উপর নির্ভর করতো সে কতটুকু পয়সাওয়ালা। এখন হয়তো আমরা ব্যবসা বা রাবার চাষ এগুলাতে এসে গেছে, সেটা অন্য ইস্যু। এখন তো সবচেয়ে বেশি পয়সা বলতে গেলে আপনি মানে পাহাড়ে, কারণ মানে মোস্ট কস্টলি যে রাবার সেটা ওইখানে হয়। সমতলের যে ধান চালের 2 টাকা 3 টাকা 5 টাকা কেজিতে বা ফ্রি হয়ে গেছে, কৃষিকাজ করে কেউই বেনিফিটেড না। তো এখন যারা পাহাড়ে থাকতে ভালোবাসে, যদি পাহাড়ে থাকার পরে তারা নিজের অঞ্চলটাকে ডেভেলপ করতে না পারে এবং সেটাকে যদি অন্যের ঘাড়ে দোষ চাপে দেয়, সেটা একটা বিশাল বড় অন্যায়। হ্যাঁ, তো এখন এটার কনসেপ্টটা কি? ভারতবর্ষের স্বাধীনতার পরে উপজাতি বলে আপনার মানে কিছু মানে সুযোগ সুবিধা দেওয়া হয়। এখন দেখুন, শিডিউল ট্রাইব উপজাতি মানে যারা সাব ট্রাইব মানে যারা এখনো সেই সিভিলাইজেশনে আসেনি, সেটা একটা ইস্যু, যারা পাহাড়ে বন জঙ্গলে থাকে। আর ইন্ডিজিনাস, দ্যাট ইজ অ্যানাদার ইস্যু। ইন্ডিজিনাস মানে হলো এই অঞ্চলে আদিকাল থেকে কে আসে। আদিকাল বলতে 50 বছর 100 বছরকে আদিকাল বলে না, 500 বছরকে আদিকাল বলে না। আপনি যে যুক্তিতে রাম মন্দির তৈরি হয়েছে, যুক্তিটা কি ছিল? যে এটা আগে রাম মন্দির ছিল, রামের বাসভূমি ছিল, এখানে বাবর এসে হামলা করে সেটাকে পাল্টিয়েছে। যদি 500 বছর আগের যে মানে অন্যায়টা হয়েছিল সেটাকে যদি ফিরিয়ে আনা যায়, তাহলে এখানে 500 বছর আগে ওনারা শিফট করেছেন মায়ানমার থেকে। এটা রাজার নিজের মানে রাজপুত্রের নিজের স্টেটমেন্ট রয়েছে যে আমরা সাইনো তিব্বতীয় মঙ্গোলিয়ান। তো সেই তাইনো তিব্বত আপনি নেট সার্চ করে দেখুন না, এটা কি আমাদের এই অঞ্চল নাকি? এটা অনেক দূর, মঙ্গোলিয়া তো অনেক দূরে, এখানে তো না, আমাদের আশেপাশে না। তাহলে এই অঞ্চল ওই ওখানে লোক মানে তৎকালীন সময় বাউন্ডারি ছিল না, দেশ ছিল না, মানুষ রুটি রোজগারের জন্য যাযাবর হয়ে এক অঞ্চল থেকে আরেক অঞ্চলে গেছে। বাঙালি যে কালচারটা, এখানে 4টা মানে রেস, হ্যাঁ, একটা হলো মঙ্গোলিয়ান, একটা হলো আর্য, আরেকটা হলো দ্রাবিড়, আরেকটা হলো নিজস্ব অনার্য মানে এই অঞ্চলের লোক। এই সব কিছু মিলে একটা মানে ইন্টিগ্রেটেড একটা যাকে বলবো একটা জাতি, সেটা হলো বাঙালি তৈরি হয়েছে। এখন যারা এই অঞ্চলে দীর্ঘদিন মানে বছরের পর বছর হাজার হাজার বছর ধরে, যাদের লিপি ভাষা সব কিছু এখানে প্রমাণিত যে ইট ইজ দেয়ার ল্যান্ড, মানে বাঙালিদের ল্যান্ড, এখন ওনারা হয়ে গেছেন ওনারা নন ইন্ডিজিনিয়াস। এটা বিশাল বড় অন্যায়। এই দাবি ইন্ডিজিনিয়াসের নাম দিয়ে যে কি ফেসিলিটি আর্ন করা যায়, ইন্ডিজিনিয়াস নাম দিয়ে যে আপনার এডিসি গঠন করে কি করে মানুষ অত্যাচার করা যায়, সেটা মানুষ কুফলটা ভুগেছে গত 30-40 বছরে। এর বড় একটা উদাহরণ ত্রিপুরার 70% ল্যান্ড মানে মানে বিজ্ঞান মানে অবিজ্ঞান সম্মত, যাকে আপনি কোনো রকমভাবে বিজ্ঞান ভিত্তি নেই, তার যুক্তি নেই। ভারতের সংবিধানের যে ইকুয়ালিটি মানে কোনো মানুষ সবার উপরে যেন সমান অধিকার মানে পায় সবাই, সেটাকেও মেনটেন করা হয়নি। সেই সব কিছুকে জলাঞ্জলি দিয়ে কোনো না কোনো ফাঁকে, কোনো না কোনো স্কোপে সেটাকে মানে আমাদের মানে যে বাঙালিদের যে অধিকার বা ভূমি হরণ করা হয়েছে। তো সুতরাং এখানে ওনারা বঞ্চিত। যদি বলেন যে এখন যদি কোনো মানুষ যদি উন্নত হওয়ার জন্য তার নিজস্ব চেষ্টা স্কোপ না থাকে, যেমন 40 বছর ধরে আজকে এডিসি দেওয়া হয়েছে কেন? যে ওনাদের জন্য একটা ড্রিমল্যান্ড, উন্নত একটা বাসভূমি তৈরি করা হবে। 40 বছরে ওইখানে মানুষই থাকে না, সব অফিসার মানে যারা পয়সাওয়ালা, যারা আভিজাত্য পরিবারে রয়েছে, উচ্চশিক্ষিত রয়েছে, একটা পরিবারকে দেখান যে এডিসির মধ্যে থাকে, তারা সবাই বাংলাদেশের সাথে থাকতে চায়। তার মানেটা কি? তাহলে এটা ভুল কনসেপ্ট। তুই ভুল কনসেপ্ট, তাহলে এটাকে ভাঙছে না কেন? এটা কেন জিয়ে রাখা হয়েছে? সে মিথ্যা মানে কেন মানে যে প্রপাগান্ডা ছড়ানো হচ্ছে যে ওনারা বঞ্চিত 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 হওয়ার মানে কি? মানে আমি ওইখানে কোনো ধরনের মানে মানে পরিবেশ তৈরি করছি না যে ওনারা রুটি রোজগার করে ওনারা নিজেদেরকে মানে মানে উন্নত করুক, স্বাবলম্বী করুক। এখন ওইখানে যথেষ্ট স্কোপ রয়েছে, রাবার বাগানের কারণে শিল্প ইন্ডাস্ট্রি ওইখানে স্থাপন করতে পারে। তো ওইখানে হচ্ছে না কেন? এখানে উগ্রপন্থা রয়েছে না, ওনারা বসে বসে খেতে চান, ওনারা বসে বসে সব সুবিধা ভোগ করতে চান, ওনারা ইন্ডাস্ট্রিয়ালাইজেশন, এন্টারপ্রেনারশিপ ডেভেলপমেন্ট, বিজনেস ট্রেড থেকে শুরু করে এডুকেশন কোনো কিছু ডেভেলপ করবে না। কোথায় ডেভেলপ করবে? যেখানে বাঙালিরা বসবাস করছে, যেখানে পাহাড়েতে যেতে চায় না বাঙালিরা, সমতলই থাকছে বেশিরভাগ, তো ওইখানে এসে থাকছে। তাহলে তার অন্যটা কার?
অন্যটা সেই রাজনৈতিক দলের সে নেতাদের যারা ভুল বুঝাচ্ছে, যারা ভুল রিপ্রেজেন্টেশন দিচ্ছে, যারা ভুল বোকা বানিয়ে মানুষদেরকে ভোট কালেকশন করছে, বুঝাচ্ছে যে তোমাদেরকে সুবিধা দিয়ে দেবো, তোমরা ইন্ডিজিনিয়াস, তোমরা শিডিউল ট্রাইব, তোমাদেরকে এই ফেসিলিটি দিয়ে তোমাদেরকে আমরা সব রকম সুযোগ সুবিধা, তোমরা ফ্রিতে ফ্রিতে বসে বসে খেতে পারবে। এই মিথ্যা পলিটিক্স, এই ভুল পলিটিক্স, এই যে মানে অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হওয়ার যে চেষ্টা বিন্দুমাত্র নেই, বসে বসে দিল্লির উপরে বসে বসে খাওয়া। আমরা কেন আমরা দিল্লি, যেমন আমাকে যদি বলেন আপনি, আমি আমার বাবার কামাই কতদিন খাবো? আমার কি নিজের কোনো প্রেস্টিজ নেই? আমি কি নিজে রোজগার করবো না? আমি নিজে স্বাবলম্বী হব না? আমি কি নিজের পায়ে দাঁড়াবো না? আমি কোনো না কোনো কিছু করবো না যার মাধ্যমে আমি স্বাবলম্বী হতে পারি? তো এই স্কোপটা তৈরি কেন হচ্ছে না? কেন ভাবছে না যে যতটুকু ট্যাক্স আমাদের দরকার, যতটুকু আর্নিং দরকার, তার থেকে বেশি ট্যাক্স? যদি আমাদের 10,000 কোটি টাকা লাগে, আমরা 20,000 কোটি টাকা রোজগার করবো, আর বাকি 10,000 কোটি টাকা আমাদের ফান্ডে সেভ করবো। কেন? ফর ফিউচার ডেভেলপমেন্ট। আমাদের ফিউচার জেনারেশন যেন ভালো একটা ভবিষ্যৎ পায়, আমাদের ফিউচার প্ল্যানিং থাকবে আগামী 500 বছরের জন্য। এরকম কেন চেষ্টা করা হচ্ছে না? তো এর জন্য দায়ী কারা? দায়ী হলো যারা অউদ্যোগী, যারা উদ্যোগী না, যারা নিজেদেরকে শুধু মনে করে যে আমরা কোনো রুটি রোজগার করবো না, আমাদেরকে সেন্ট্রাল থেকে পয়সা পাঠাবে, সরকার থেকে পয়সা পাঠাবে। অর্থাৎ বঞ্চিত শুধুমাত্র বাংলাদেশের সংখ্যালঘুরা বা হিন্দুরা নন, ত্রিপুরার বাঙালিরা অনেক দিক থেকে বঞ্চিত আছেন, এই বিষয়টা আপনি বোঝাতে চাইছেন। একেবারে আমরা আলোচনাটা শুরু করেছিলাম ভারত বাংলা সম্পর্ক, এবং এখন যদি আমরা এখনকার আপডেট যদি আমরা আপনাদেরকে দিই, তাহলে বাণিজ্যিকভাবে সম্পর্ক রয়েছে ভারত বাংলার, কিন্তু বাংলাদেশ যে হুমকি দিচ্ছে সেটা কোনো না কোনোভাবে একটা চাপ সৃষ্টি করার জন্যে। কিন্তু বাংলাদেশ ভারতের ওপর চাপ সৃষ্টি করবে নাকি এখন এই সময়ে ভারত বাংলার ওপর চাপ সৃষ্টি করবে? বিশেষ করে ত্রিপুরা রাজ্যের বর্তমান সরকার বা বর্তমান যে প্রতিনিধিরা রয়েছেন, তাদের উদ্যোগে ত্রিপুরা এবার বাংলাদেশের ওপর চাপ সৃষ্টি করবে। যে অংশগুলির কথা উনি বললেন, যে যেটা পিওকের থেকেও সোজা হবে সেটাকে ত্রিপুরার সাথে নিয়ে আসা বা ভারতের অন্তর্ভুক্ত করা, কিংবা আলাদা একটা রাষ্ট্র বা একটা সিকিউর ল্যান্ড তৈরি করে দেওয়া বাংলাদেশের সংখ্যালঘুদের জন্য। আপনাদের মতামত অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন যে আমাদের আজকের আলোচনা থেকে আপনারা কি জানলেন, এবং আপনাদের আর কি কি প্রশ্ন রয়েছে এই বিষয় নিয়ে, আপনাদের কি মতামত রয়েছে। আমরা শেষ করব, কিন্তু তার আগে ওনাকে অনুরোধ করব যে আমাদের দর্শকদের উদ্দেশ্যে কিছু বলার জন্য, এবং তার পাশাপাশি এই যে পুরো আমাদের আজকের আলোচনা, তার মধ্যে থেকে আমরা কি কি জানলাম, এবং আরো বেশ কিছু বক্তব্য থাকছে ওনার। আমি এই অঞ্চলের, মানে আমাদের ভারতের অন্তর্ভুক্ত যে অঞ্চলটা বাংলাদেশের সঙ্গে, এই অঞ্চলের সকল নাগরিকদের উদ্দেশ্যে বলবো, একটা গভীর ষড়যন্ত্র চলছে এই নর্থ ইস্টটাকে ভারত থেকে আলাদা করার, যার একটা মূল ভিত্তি হলো চিকেন নেক। চিকেন নেকের যে জায়গাটা সেটা অতি অল্প, অর্থাৎ 18 কিলোমিটার চৌড়া আর 200 কিলোমিটার লম্বা। দীর্ঘদিন ধরে চায়না চাইছে যে এই অঞ্চলটাকে ভারত থেকে আলাদা করতে। আপনারা জানেন নানানভাবে অরুণাচল সহকারে নানান তথ্য প্রমাণ আমাদের কাছে রয়েছে। বাংলাদেশের যেসব যুবকরা, ছাত্ররা বা অন্যরা যে দাবিটা করছে, এর পিছনে বড় একটা আন্তর্জাতিক ষড়যন্ত্র রয়েছে যে এই অঞ্চলটাকে আলাদা করা। এখন বাংলাদেশের মৌলবাদী শক্তি ভারতবর্ষের মধ্যে ঢুকে আছে, আমাদের নর্থ ইস্টে ঢুকে আছে। তার থেকে আমাদেরকে অ্যালার্ট থাকতে লাগবে, সজাগ থাকতে লাগবে। তার পাশাপাশি আমাদের ভারতের হোম মিনিস্টার অ্যান্ড আমাদের প্রাইম মিনিস্টার, ওনাদের হাত শক্ত করতে লাগবে। ওনাদেরকে অর্থ দিয়ে হোক, আমরা এই অঞ্চলের জনগণ যারা রয়েছি তারা আমরা আলাদা করে ফান্ড ভারতবর্ষের সরকারকে আমরা দিতে পারি। আমরা বলতে পারি যে যুদ্ধের ক্ষেত্রে যেন আমাদের অর্থনীতি দুর্বল না হয়, আমরা যেন কখনোভাবে পিছিয়ে না যাই, আমাদের রাষ্ট্র পরিচালনায় বা জনগণের যে সুযোগ সুবিধা রয়েছে তার থেকে যেন মানুষ বঞ্চিত না হয়, তার জন্য আমরা ওন ফান্ড কন্ট্রিবিউশন আমরা করতে পারি। তার পাশাপাশি সবাই মিলে মেল করুন, চিঠি লিখুন, যেভাবে হোক মেসেজ পাঠান যে বাংলাদেশের যেই মেঘনা নদীর পূর্ব পার থেকে শুরু করে একদম ওইদিকে আপনার মৌলভীবাজার এবং শ্রীমঙ্গল, আর এদিকে পার্বত্য চট্টগ্রাম এবং সমতল চট্টগ্রাম, এই সম্পূর্ণ অঞ্চলটা যেন খুব তাড়াতাড়ি ভারতের অন্তর্ভুক্ত করানো হয়। যদি না করানো হয়, খুব শীঘ্রই চায়না এখানে এন্ট্রি করবে এবং বাংলাদেশের মৌলবাদী শক্তির সাথে চায়নার শক্তি মিলে সেই অঞ্চলটাকে আলাদা করার জন্য সর্বোচ্চ রকমের চেষ্টা করা হবে। তার যথেষ্ট সম্ভাবনা রয়েছে ডিউ টু চিকেন নেক। তো এই ক্ষেত্রে আমরা সবাই সজাগ দৃষ্টি রাখি এবং আমরা চাপ সৃষ্টি করি দিল্লি সরকারের উপর। দিল্লির যারা শাসন ক্ষমতায় রয়েছেন, যারা প্রধানমন্ত্রী এবং যিনি আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী রয়েছেন, এই কাজটা যদি আমরা না করতে পারি, জনগণ যদি আমরা সাপোর্ট না দিই, তাহলে একটা বড় বিপদের সম্মুখীন আমরা হব। এর থেকে বাঁচার জন্য আমাদের জনগণকে সজাগ দৃষ্টি দিয়ে সর্বোত্তভাবে যারা আমাদের যে ইন্টেলিজেন্স এজেন্সি রয়েছে, যারা আমাদেরকে মানে সব রকমভাবে বিশ্লেষণ করে সরকারের কাছে রিপোর্ট পাঠান,
সেই জিনিসটাকে আমাদের করতে লাগবে এবং সকল মিডিয়া চ্যানেল থেকে শুরু করে সবাইকে আওয়াজ তোলার জন্য আমি আবেদন করব। আপনারা খুব তাড়াতাড়ি আওয়াজ করুন এবং আমাদের যে অঞ্চলটা বঞ্চিত হয়ে পড়ে রয়েছে, অত্যাচারিত হচ্ছে, সেই অঞ্চলটা যেন ফিরিয়ে আনতে পারি, তার জন্য সর্বত্র রকম চেষ্টা সহযোগিতা আমরা করব। সেই কামনা প্রার্থনা আপনাদের সবার কাছে করছি। নমস্কার, ভালো থাকবেন। একেবারেই আমাদের আলোচনার আরো একটা বিষয় যেখানে উঠে এসেছে চিকেন নেকের কথা। আমরা আরো একদিন সেই বিষয়টা নিয়ে আলোচনা করব যে কিভাবে এই চিকেন নেকের সাহায্যে চায়না তার পরিকল্পনা তৈরি করে, উনি যেটা বললেন যে নর্থ ইস্টকে ভারত থেকে আলাদা করার ষড়যন্ত্র করছে এবং ভবিষ্যতে তার জন্য এই চিকেন নেককেই ব্যবহার করবে। এই চিকেন নেক কি, চায়না কেন এটাকে ব্যবহার করবে, সেটা নিয়ে আমরা আগামী দিন আরো একটা পর্বে আপনাদের এই বিষয় নিয়ে আমরা আলোচনা করব। তার আগে আবারও ধন্যবাদ জানাচ্ছি ননীগোপাল দেবনাথ মহোদয়কে আমাদের সাথে থাকার জন্য এবং আমাদের দর্শক বন্ধুদের ধন্যবাদ জানিয়ে বিদায় নেব। নমস্কার।